দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছে অপরাধে। দ্রুত বন্ধ করতে ফেসবুক, টিকটক ও গুগলকে সরকারের চিঠি। পেঁয়াজের ঝাঁঝে জ্বলছে ভোক্তার চোখ। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মজুতদারদের দুষছেন আড়তদার, নিরুপায় খুচরা বিক্রেতা। মার্কিন সংগঠনের সঙ্গে বিলিয়ন ডলারের সয়াবিন আমদানি চুক্তি। দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতির আশা। যুক্তরাষ্ট্রের অন্যতম রফতানি গন্তব্য এখন বাংলাদেশ, বললেন রাষ্ট্রদূত। সুস্থ মানুষ আছে, স্বামী বিদেশে থাকে, তবু ওই প্রতিবন্ধীর টাকা তুলে খাচ্ছে। করে দিবে 7,000 টাকা চাইছে, ওই জন্য আমার হয়নি। সুস্থ পাচ্ছে প্রতিবন্ধী ভাতা, প্রকৃত অসহায়রা বঞ্চিত। রাজশাহীতে ইউপি সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। ব্যবস্থার আশ্বাস সমাজ সেবা অধিদপ্তরের। এবং গণহারে ভারতীয় ও বাংলাদেশিদের ভিসা বাতিল করতে চায় কানাডা। জালিয়াতি ঠেকাতেই উদ্যোগ, দাবি অটোয়া প্রশাসনের। কড়া নজরদারি আসল লক্ষ্য, বলছে নথি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন প্রচার বন্ধে ফেসবুক, টিকটক এবং গুগলকে চিঠি দিয়েছে সরকার, যেখানে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার কারণে আর্থিক সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে আইনি বাধ্যবাধকতাও। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে সরকার। শুভ খানের রিপোর্ট। ক্রিকেট মাঠে ধুন্ধুমার 4 ছক্কা বোলিংয়ের ধরন, উইকেট কিংবা বাউন্ডারি, প্রতিটি বল ধরে অনলাইনে চলে রমরমা জুয়া। খেলার পেজ বা অ্যাপে দেয়া হয় চটকদার বিজ্ঞাপন। সরকারি হিসাবে দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছেন অপরাধে। অনলাইন জুয়া ছাড়াও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছেন তরুণরা, যা নিয়ে উদ্বিগ্ন সরকার। এই অবস্থায় বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন বন্ধ করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টিকটককে আলাদা চিঠি দিয়েছে বিটিআরসি। গেল 3 নভেম্বর পাঠানো চিঠিতে পারিবারিক বিরোধ, আত্মহত্যা সহ আর্থিক ও সামাজিক অবক্ষয়ের পেছনে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়াকে দায়ী করা হয়। বাংলাদেশের প্রচলিত আইনে এসব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য উল্লেখ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। বিটিআরসি থেকে প্ল্যাটফর্মগুলোকে মেল দেওয়া হচ্ছে এবং আরও হবে। সো একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে আমরা আছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও মোবাইল অপারেটর, এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনলাইন জুয়া বন্ধে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো সাইটগুলি কিন্তু আমরা এনটিএমসির মাধ্যমে পুরোটা কিন্তু ব্লক করাচ্ছিলাম। ডাটাটা অফ করে দেওয়া যায় কিংবা তার ইউএসএসডিটা অফ করে দেওয়া যায়। সম্প্রতি বিটিআরসির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফি বন্ধে স্বতন্ত্র একটি এজেন্সি গঠনের প্রস্তাব দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন ঢাকা এআই ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ অলি আহাদ। জনাব অলি আহাদ, আপনাকে স্বাগত এই সময় বাণিজ্য। আমাদের সহকর্মীর প্রতিবেদনে আমরা দেখছিলাম যে কিভাবে পর্নোগ্রাফি বা জুয়ার ওয়েবসাইটগুলো কিভাবে অবক্ষয় করছে, সামাজিক অবক্ষয়। পাশাপাশি আমি একটু যুক্ত করতে চাই, অর্থনীতিতেও তো একটা প্রভাব পড়ছে, যেহেতু এই টাকাটা ব্ল্যাক মানি হিসেবে আমরা জানি। আপনি একটু আমাদের বলবেন আসলে কোথায় কোথায় সমস্যাটা তৈরি হচ্ছে? আসলে সমস্যাটার প্রকৃত চেহারাটা না ফরচুনেটলি দেশের সবাই আসলে জানেও না। এটা আসলে এখন আমরা তো আসলে এই যে টিপ অফ দ্য আইসবার্গ আমি বলবো, আপনি যে পার্টটা বলছেন না যে মানুষের কষ্টার্জিত টাকার চলে যাচ্ছে এবং পর্নোগ্রাফি, আসলে পরিস্থিতির আনফর্চুনেটলি গত কয়েক মাসে বিশেষ করে এমন একটা জায়গায় চলে গিয়েছে, স্কুল কলেজের বেশ কিছু স্টুডেন্টস ওরা এখন আপনার অনলি ফ্যান্স টাইপের বাংলাদেশে বসে এই ধরনের পর্নোগ্রাফি প্রোগ্রামে আসলে পার্টিসিপেট করছে। অর্থাৎ একদম স্কুল কলেজের বাচ্চা ছেলেমেয়েরাও যারা আসলে জীবনের এখনও না এই পরিস্থিতিগুলো বুঝেও না, বাট ও চারপাশে দেখছে ইনফ্লুয়েন্সার অনেক দামি ব্যাগ ইউজ করছে। একটা ব্যাগ আপনি ধরেন আসলে 40,000 টাকা, ওর ওই ব্যাগ না আসলে জানারও কথা না, অথচ ওরা ওগুলো আর্ন করতে গিয়ে কী করবে? এখন এই বয়সে ছোটো একটা মানুষ, ও তো আসলে আর অন্য কোনোভাবে আর্ন করতে পারবে না। হ্যাঁ, আনফর্চুনেটলি ওরা এই ধরনের প্ল্যাটফর্মে যাচ্ছে যেখানে আসলে ওদেরকে যে অন ডিম্যান্ড পারফর্ম করতে বলা হয়, ওরা অন ডিম্যান্ড পারফর্ম করতে বুঝতেও পারতেছে না
যে এটা ওদের জন্য ভবিষ্যতে সারাটা জীবন ওরা কী ধরনের অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে। আমি খুবই কৃতজ্ঞ সরকারের প্রতি যে সরকার এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া শুরু করেছেন, বাট আমাদের একটু মনে রাখতে হবে এটা একটা অনগোয়িং ওয়ার। এটা কিন্তু আসলে কখনো এরকম না যে আসলে আমরা করে ফেললাম একটা সাবস্টেন্সিয়াল জায়গায় চলে গেছি। দেখেন আপনি আজকে চারপাশে সিগারেট বলেন, ড্রিঙ্কস বলেন, কোনোটাই কিন্তু আসলে বন্ধ করে ফেলতে পারবেন না। হ্যাঁ, আপনি কী করবেন, আপনি সেখানে কঠিন করে ফেলতে পারবেন। একটা ছোটো বাচ্চা যেন চট করে গিয়ে একটা জায়গায় গিয়ে সহজলভ্য যেন না হয়। এক্স্যাক্টলি জিনিসটা। সো থ্যাংক ইউ যে এটা আসলে শুরু হয়েছে, বাট আনফর্চুনেটলি আমি বলবো যে ওটা আসলে অ্যাকনোলেজ করা দরকার। আমাদের অনেক প্রতিষ্ঠিত মানুষজন যাদেরকে লোকজন আসলে সেলিব্রিটি আইডল হিসেবে দেখতো, হ্যাঁ, ক্রিকেটার সাকিব ধরেন বা এরকম, আনফর্চুনেটলি এরাও জাস্ট কিছু লোভের কারণে নিজেদের এই মোরাল ভ্যালুসগুলোকে বাচ্চা দিয়ে এইসব জায়গায় কিন্তু ঠিকই আপনার মডেল হয়েছে। আপনি এখনও যদি খবর দেখেন দেখবেন যে ইনফ্যাক্ট আরও এখনকার কিছু অন্য সেলিব্রিটিরা আসলে এখন আনফর্চুনেটলি এই ধরনের সাইটগুলোর মডেল হন। তাই বলবো এটা সব দিক থেকে দেখতে হবে। যা এটা অনেক শত শত কোটি টাকার একটা ব্যবসা, এটা এইভাবে একটা পদক্ষেপ বন্ধ হবে না। সো ওরা করতে থাকবে এবং মানুষ আসলে চাবে। এই ধরনের আপনি পাইরেটেড মুভিও এখন মানুষ দেখতে পারে, পাইরেটেড বইও নামাইতে পারে। অনলাইনের জগতে আপু এরকম 10টা রাস্তা বন্ধ করবেন, আরও 10টা নতুন তৈরি করবে মানুষজন। সো আমাদের এটা কন্টিনিউয়াসলি করতে হবে, বাট একই সাথে স্কুল কলেজে বাসায় প্যারেন্টসদেরও সচেতন হতে হবে। আচ্ছা, আমার বাচ্চা কাচ্চা যদি হঠাৎ করে এরকম আর্ন করতে থাকে অথবা লসও করে ফেলতে থাকে, সেগুলোর ওই জিজ্ঞাসাগুলো আলোচনাগুলো বাসায় আসতে হবে। আর পুলিশের যেই প্রপোজালটা দিয়েছেন না, যেটা বিশেষায়িত এজেন্সি, ওটা আমি খুবই সমর্থন করি। এটা আসলে পৃথিবীর প্রত্যেকটা দেশেই আপনি দেখবেন যে সব দেশে সব আইনেই কিন্তু আছে, কোনো দেশে আইনে কিন্তু বলে না যে রেয়ারলি যেটা আসলে অবারিত, তারপর কিন্তু করছে। সো এই ধরনের প্রচেষ্টা হলে হবে কি, লার্নিংটা হবে, অন্যান্য দেশের সাথে কোলাবোরেট করে করবে। আজকে আপনি যে বিক্রিগুলোকে চিঠি দিলেই যে ওরা আসলে শুনবে তা না, ওরা কিন্তু আসলে অন্যান্য দেশের কথাও শোনে না। দিন শেষে ওরা দেখবে আসলে ওই যে কস্ট বেনিফিট, আসলে আজকে যদি সরকারের কথা না শুনি, কয়দিন পর সরকার আমাকে কত টাকার জরিমানা দিবে আর আমি এখন কত টাকা পাচ্ছি। আনফর্চুনেটলি ওরা না এইভাবেই চিন্তা করে। ওদের দেখা যায় যে বেশি $1 মিলিয়ন এখন আর্ন করতেছে, এখন 10টা বকা খাবে, ওর কর্পোরেট অফিসারকে পাঠাবে, তুমি যাও সরকারের কাছে বকা টাকা খেয়ে আসো, কয়দিন পর জরিমানা দিবে, ওর অঙ্কের মধ্যে ওগুলো থাকবে। সো আমাদেরকে আসলে এই লার্নিংগুলো নিতে হবে। আমি খুব খুশি যে তাই ভাইরা ওনারা সরকার থেকে এটা শুরু করছেন। আমি বলবো এটা প্রথম পদক্ষেপ মাত্র। সেক্ষেত্রে আমি একটু যুক্ত করতে চাই, সেক্ষেত্রে গুগল, ফেসবুক, টিকটককে চিঠি দেওয়া হয়েছে বা সরাসরি যে এই চ্যানেলগুলোর মাধ্যমে যেন আর এগুলো প্রচার না হতে পারে বা কিংবা জড়াতে না পারে কেউ। সেক্ষেত্রে যদি কেউ প্রক্সি যেমন ভিপিএন ব্যবহার করে যদি এইসব সাইট ব্রাউজ করতে চায় কিংবা কাজ করতে চায়, তাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা কিংবা কাজ কিভাবে করবে? চলতেই থাকবে আপু। আসলে অবশ্যই আমরা এখানে সরাসরি পদ্ধতিগুলো বলবো না, বাট আমি আপনাকে বলি যেটা হয় আসলে যে ইউজার অনেক লেভেলের আছে, যে আসলে একটু অ্যাডভান্স লেভেলের ইউজার, ওকে আটকানো খুবই কঠিন, অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। আপনার হাবগুলো বন্ধ করতে হবে। দেখবেন বিভিন্ন জায়গায় আসলে পুলিশ ঠিকই জানে বাংলাদেশে অনেকগুলো দোকান এখন আসলে হাব হিসেবে কাজ করে। আপনার যেরকম সরকারের যেমন কিছু তথ্য প্রযুক্তি হাব আছে যেখানে আপনি ইমেল করতে পারেন, সার্চ করতে পারেন, আনফর্চুনেটলি এরকম কিছু হাব আছে ওখানে আপনার ফোনটা দিলে মাত্র 50 টাকার বিনিময়ে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিবে। আপু আসলে আনফর্চুনেট রিয়েলিটিটা হতে এটাই, আমি এটাই বলছি, আসলে ব্যবসাটা এত বড়। মনে করেন আপনি আজকে কেউ ড্রাগস নিতে চায়, হ্যাঁ, ও কি ঠিক জায়গায় গিয়ে যদি চেষ্টা করে ও পাবে না? এটা বন্ধ করাটা আসলে অলমোস্ট ইম্পসিবল। আমাদের কী করতে হবে, যে বাসায় খোঁজটা বেশি করে নিতে হবে, হ্যাঁ, চারপাশে বন্ধুদের থেকেও প্রেশারটা আসতে হবে। এটা সামাজিক সচেতনতাটা বেশি জরুরি, সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আপু, মাল্টিপ্রং দিক শেষে না, এটা ডিমান্ড সাইড থেকেই সবচেয়ে বেশি করে। আমি আপনার আইনের একটা ছোট্ট ব্যাপার বলি, পুরো পৃথিবীতে এখন পর্যন্ত কেন এটা আসলে বড় করে চলতে পারে জানেন? আনফর্চুনেটলি আপনার কাছে খুব অবাক মনে হবে, আইনটা করে রাখছে কি শুধু স্টোরেজের উপর। আপনার হার্ডওয়্যারে যদি আপনি ধরেন একটা পাইরেটেড মুভি রাখেন, তাহলেই কেবলমাত্র আপনাকে ধরা যায়। যদি আপনি রিডিস্ট্রিবিউটর হন, আপনি ধরেন একটা ফিলিপাইন্সে রেখে দিলেন, বিভিন্ন জায়গায় আপনি রেখে দিয়ে, তখন না বলবে কি আসলে এটা তো পাওয়াই যাচ্ছে, আমি মাঝখানের কনভিনিয়েন্সটা দিচ্ছি। বর্তমান আইনে ওটা ধরা যায় না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের আইনগুলোকেও আসলে আরও সময় উপযোগী করতে হবে। যদি 2025 সালের অপরাধ ধরতে চাই, আনফর্চুনেটলি আমাকে আমার আইনটাও 2025 সালের সময় উপযোগী হতে হবে। 2, আমাকে ওই যে সার্বক্ষণিক চেষ্টা করতে থাকতে হবে। সো ওই যে রেইড দেওয়া বলেন আপু, যেমন আপনি যাচ্ছেন যে দেখতেছেন যে রাত্রেবেলা গুরুত্বপূর্ণ জায়গাগুলো, মানে গুরুত্বপূর্ণ অ্যাজ ইন নটোরিয়াস জায়গাগুলোতে যেন এরকম না হয়, এখানে আপনাকে সার্বক্ষণিক মনিটরিংয়ের উপর রাখতে হবে। ধরেন এই যারা আইএসপিগুলো আছে, এরা কিন্তু চাইলেই জিনিসটাকে অনেক কঠিন করে ফেলতে পারে, কেন করছে না? সো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। সো এবং আইএসপিগুলোতে রেগুলার রেট দিতে হবে, তোমার প্যাকেট লগ আমাকে দেখাও, আমার কোনো অ্যানোনিমাইজেশন লাগাতে হবে। সচেতনতা তৈরির ক্ষেত্রে সরকার কি ভূমিকা রাখতে পারে? এখানে কঠোর হচ্ছে সরকার, নিয়ম নীতি তৈরি করছে, সচেতনতা তৈরি করা সহজ আপু, সহজ। আপনি কোভিডের সময় কিভাবে মাস্কের কথা যেরকম বলছেন, আপনি কোভিডের ভয়টা মানুষকে জানাইছেন যে এটা কত দ্রুত খারাপ পরিস্থিতি। এখন ডেঙ্গুর সময় আমরা যেরকম করতেছি, বলে দিচ্ছি পানি না রাখে, এরকম আমরা যদি
প্যারেন্টসদেরকেও জানাই, স্কুল মানে সবাইকে জানাই যে দেখো, ওয়ান, যে তো বাচ্চা কাচ্চারা আসলে এরকম ভালনারেবল, তো বোঝে না, তো বোকার মতো সহজ। দুই, এই ব্যাপারটা বাচ্চা কাচ্চাদের জন্য কমিউনিকেশন। তুমি এখন শর্ট সাইডেড হচ্ছে, তুমি এখন ভাবতেছো যে এরকম এরকম করে তুমি গেইন করবা, বা আসলে দিন শেষে তোমার পুরো ক্যারিয়ারটা পুরো 40-50 বছর তুমি আসলে এই গ্লানিটা নিয়ে বেড়াবা। সো এই সমস্ত আমি বলবো কবে যে ডিমান্ড সাইডটাই সবচেয়ে বেশি। আপনি যদি আসলে আইনের পার্টটা দেখেন, হেলমেট এখন কেন কাজ করে, মোটরসাইক্লিস্টটা কিন্তু বুঝছে যে আচ্ছা ফাইন, ইটস আ রিয়ালিটি, আমার অ্যাকসেপ্ট করতে হবে, হেলমেট পরতেই হবে। ওইটার পরে এর আগেও কিন্তু অনেক পিটানোর চেষ্টা করা হয়েছে, ধরেন জোর করার। সো আমি না সবসময় মনে করি ক্যারোট অ্যান্ড স্টিকের জায়গায় ক্যারোটটা বেশি কাজ করে। সো সচেতনতাটা আমি বলবো যে সত্যিকার অর্থে এটা ক্ষতিকর প্রভাবটা কী কী, আর একটু গার্জিয়ানদেরকে জানানো যে আসলে আপনাদের কোনো ধারণাই নাই জিনিসটা আসলে কোন লেভেলে কোথায় পৌঁছে গেছে। সো এই অবশ্যই আইনি পার্টটা করতে হবে, সেখানে আমি যেটা বললাম আপু, আইনটাকে আরও আধুনিক করতে হবে এবং রেগুলার মনিটরিং করতে হবে, ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। আর আমার এক্সপেকটেশন রিয়েলিস্টিক করতে হবে। আমি চিঠি দিয়ে দিলেই বিগটেক বন্ধ করবেন, আর বিগটেক বন্ধ করলেও বিগটেকের যে লোকজন যারা এখানে আছে, অপারেটর যারা আছে, ওরা 10টা জায়গায় করবে। সেক্ষেত্রে একটি বিষয় আমি যুক্ত করতে চাই, আপনি একদম শুরুতে বলছিলেন যে বিভিন্ন সেলিব্রিটিরা যাদেরকে Exactly. ইয়াং জেনারেশন আইডল হিসেবে দেখে, তারা যখন সেই বিষয়গুলোকে প্রমোট করে, তাদেরকে ইয়াং জেনারেশনকে সেখান থেকে সরানোটা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে সরকারের কোনো ব্যবস্থা নেওয়া আদৌ সম্ভব? অবশ্যই এটা পাবলিকলি অ্যাকাউন্টেবল করা উচিত, তাই না? যে আপনি এরকম একটা সেলিব্রিটি, আপনার পিছনে কোটি কোটি মানুষ আপনাকে আইডল হিসেবে দেখে, এটা আসলে আমার তো মনে হয় আসলে ওনারা মানসিকভাবেই আসলে মানে সুস্থ না, যেসব আইডল রাইডগুলোতে আসেন। এনিওয়ে, বাট সরকার থেকে এগুলো ধরা উচিত, তাদেরকে তো আসলে এটা পেনালাইজ করা উচিত। এবং আপনি কিন্তু এরকম মানে উদাহরণ পাবেনও আপু, পৃথিবীর অন্যান্য অনেক জায়গাতেই আপনার কিন্তু ধরছে, কিন্তু অল্প অল্প করে ধরে অ্যাকাউন্টেবল করছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করি পর্নোগ্রাফি কিংবা জুয়ার সাইট যেগুলো আছে সেগুলো বন্ধে সরকার আরও কঠোর হবে এবং সমাজেও ইতিবাচক প্রভাব পড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম পর্নোগ্রাফি এবং অনলাইন জুয়ার সাইট নিয়ে সরকার যে কঠোরতা অবলম্বন করেছেন সেই সব বিষয় নিয়ে, তার প্রভাব নিয়ে, এবং আমাদের সঙ্গে এই বিষয়ে যুক্ত হয়েছিলেন স্টুডিওতে এআই ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ অলি আহাদ। যাচ্ছি অন্য প্রসঙ্গে। সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীর বাজারে কেজি প্রতি 30 টাকা পর্যন্ত বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি আড়তেই কিন্তু পেঁয়াজের দাম গেল একদিনের ব্যবধানে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। আমি সকালে শ্যামবাজার সহ বিভিন্ন পাইকারি আড়ত ঘুরে দেখেছি। আমরা ঘুরে যেটা দেখতে পেয়েছি যে পেঁয়াজের দাম কিন্তু যেটি গেল শুক্রবারেও পাইকারিতে বিক্রি হয়েছে 82 থেকে 85 টাকায়, সেই পেঁয়াজের দাম কিন্তু বর্তমানে পাইকারিতে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা পর্যন্ত, 110 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাবনার যে পেঁয়াজ, যেটি বড় পেঁয়াজ, সেটি বিক্রি হচ্ছে 110 টাকায়। আর খুচরা পর্যায়ে কিন্তু পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে 120 থেকে 130 টাকায়। এই নিয়ে কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তারা বলছেন যে পেঁয়াজের দাম যদি এভাবে বাড়তে থাকে তবে তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে পেঁয়াজ কেনা, পেঁয়াজ খাওয়াটাও অনেক কঠিন হয়ে পড়বে। পেঁয়াজের এরকম দাম বাড়ার পেছনের কারণ আমরা তাদের কাছে জানতে চেয়েছি। তারা পাইকারি আড়তদাররা আমাদের জানিয়েছেন যে যেহেতু পুরানো পেঁয়াজের মৌসুম শেষ, নতুন পেঁয়াজের মৌসুম সামনে আসছে, এই পেঁয়াজের মৌসুম শেষ হওয়ার কারণে কিন্তু বর্তমানে চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। এই কারণে কিন্তু পেঁয়াজের দাম বাড়তি। এছাড়া কয়েকজন আড়তদার আমাদের এটাও জানিয়েছেন যে এবার টানা বৃষ্টির কারণে পেঁয়াজের বেশ ক্ষতি হয়েছে, প্রায় 2 লাখ টন রাখি পেঁয়াজ নষ্ট হয়েছে। এই কারণে কিন্তু পেঁয়াজ সরবরাহ কম, কারণ এবছর নাকি যে পরিমাণে পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয়েছে সেই পরিমাণে পেঁয়াজে কিন্তু বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ ছিল, কিন্তু যেহেতু 2 লাখ টনের মতো পেঁয়াজের যেহেতু নষ্ট হওয়ার কারণে এই সংকট কিন্তু দেখা দিয়েছে। এছাড়াও ভারত থেকে কিন্তু পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, আইপি অনুমোদন না পাওয়ার কারণে কিন্তু পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে ভারত থেকে। এই কারণেও কিন্তু এক ধরনের সংকট তৈরি হয়েছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন তারা যেহেতু বেশি দামে পেঁয়াজ কিনছেন পাইকারিতে, এই জন্য তাদেরকে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বাজারে। এখানে তাদের আসলে কিছুই করার নেই। কিন্তু
পাইকারি যারা আছেন তাদের কথা পেঁয়াজের যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির যদি আইপি অনুমোদন পাওয়া যায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করার, এছাড়া নতুন পেঁয়াজ যদি আসা শুরু করে বাজারে, তবে পেঁয়াজের দাম কিন্তু কমতির দিকে যাবে। কিন্তু এই পরিস্থিতি, পেঁয়াজের এই পরিস্থিতি কিন্তু আগামী 1-2 সপ্তাহ চলমান থাকবে। আর 1 মাসের ব্যবধানে 1 মাস পরে গিয়ে হয়তো এই পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে পেঁয়াজের দাম বৃদ্ধির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান সিটি, মেঘনা ও ডেল্টা গ্রুপ। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি পাবে বলে মনে করেন উদ্যোক্তারা। এদিকে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম রফতানি গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় 24 লাখ টন, বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন হয় 3 লাখ টন। বিশাল এই ঘাটতির যোগানে প্রতি বছর প্রায় 30 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ, অর্থাৎ চাহিদার প্রায় 90% আমদানি নির্ভর, যার সিংহভাগই আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। গেল আগস্টে পাল্টা শুল্কের মুখে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন বাজার থেকে গম, সয়াবিন, তুলা, বোয়িং সহ বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সয়াবিন বাজারজাতকারী বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি সই করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মেঘনা, সিটি ও ডেল্টা গ্রুপ। MOU between the three parties and the US SEC, I believe that will really help us for our future guidance. This MOU fits our national priorities of lowering food inflation, stronger agro-industry, and more resilient supply chain. Through our collaboration with USEC, we aim to increase the use of high-quality US soybean, delivering greater value to the customers and contributing to the nation's growing demand for a sustainable source of protein. সয়াবিন রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে মনে করে ইউএসএসইসি। অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেনি অ্যান জ্যাকবসন বলেন, ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে। Talking about the overall economic partnership between the United States and Bangladesh. And agriculture is a key element of that partnership. Last year we did $779 million worth of business. This year we're going to top over $1 billion worth of business. সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $250 কোটি পণ্য, বিপরীতে রপ্তানি $626 কোটি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবশেষ পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার লেনদেন হয়েছে বলা চলে ঢাকার পুঁজিবাজারে। তবে 1.5 ঘন্টার লেনদেনে যেমনটা দেখা গেছে 3 সূচকই কিন্তু নিম্নমুখী ধারায় রয়েছে এবং সবথেকে শুরুতে যদি বলি ডিএসই এক্স বা প্রধান সূচক যেটি রয়েছে, সেই প্রধান সূচকে এখন পর্যন্ত পয়েন্ট কমেছে 6.12 পয়েন্ট এবং সরিয়া সূচক, সেই সূচকে এখন পর্যন্ত পয়েন্ট কমেছে 2.91 পয়েন্ট এবং বাছাইকৃত সূচক DS30 সূচক সেটিও আমরা দেখেছিলাম সকাল থেকেই কিন্তু পয়েন্ট হারিয়েছিল। তবে গেল কিছুক্ষণের লেনদেনে আমরা দেখতে পাচ্ছি 0.49 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে DS30 সূচকে এবং এখন পর্যন্ত যদি আমরা একটু দেখি যেসব কোম্পানিগুলো ঢাকার শেয়ার বাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেই সব কোম্পানিগুলোর মধ্যে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আজকে কিন্তু ইতিবাচক ধারা খুব একটা দেখা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত 157টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু কমেছে এবং দাম বৃদ্ধি পেয়েছে 138টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে 90টি কোম্পানির শেয়ারের দাম। আমরা যদি একটু ডিএসই এক্স সূচক বা প্রধান সূচকের যদি লেনদেনের চিত্রটা সকাল থেকে একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে কিন্তু 15 থেকে 20 মিনিট লেনদেন শুরু হওয়ার পরে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, কিন্তু দেখা গেছে 10টা 20-এর পর থেকে কিন্তু আবার নিম্নমুখী প্রবণতা ডিএসই এক্স সূচকে দেখা গিয়েছিল। এরপর 11টার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও 11টার পর থেকে কিন্তু আবারও সেই
নিম্নমুখী ধারায় হাঁটছে ডিএসইএক্স সূচক বা প্রধান সূচক। আমরা যদি একটু দেখাই যে কত টাকা এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হলো। এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে প্রায় 1.5 ঘন্টায় লেনদেন হয়েছে 157,50,00,000 টাকা, যেমনটা বলছিলাম। এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি 157,50,00,000 টাকা কোন কোন কোম্পানি আসলে কত টাকা লেনদেন করেছে সেই চিত্রটা যদি একটু দেখানোর চেষ্টা করি, কোন কোম্পানিগুলো আছে টপ 20-তে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। 1 নম্বরে রয়েছে অরিয়ন ইনফিউশন। অরিয়ন ইনফিউশন এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে এই 1.5 ঘন্টায় লেনদেন করেছে 21,95,00,000 টাকা। এবং অরিয়ন ইনফিউশনের সর্বশেষ একটি যদি শেয়ারের দাম কত টাকা বিক্রি হচ্ছে সেই তথ্যটি যদি একটু জানাই, 379 টাকা 20 পয়সায় বিক্রি হচ্ছে। এবং আজকে এখন পর্যন্ত অরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ একটি শেয়ারের দাম উঠেছিল 424 টাকা এবং সর্বনিম্ন ছিল 379 টাকা 20 পয়সা। এবং 2 নম্বরে রয়েছে এখন পর্যন্ত আনোয়ার গ্যালভানাইজিং। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 12,66,00,000 টাকা লেনদেন করেছে। এবং এখন এই মুহূর্তে এই কোম্পানিটির ঢাকার শেয়ার বাজারে একটি শেয়ার বিক্রি হচ্ছে 106,60 পয়সা। এবং যদি দেখি সর্বোচ্চ এখন পর্যন্ত আজকে ঢাকার পুঁজিবাজারে এই কোম্পানিটির একটি শেয়ারের দাম উঠেছিল 108 টাকা 90 পয়সা। এবং 3 নম্বরে রয়েছে সামিট অ্যালায়েন্স। সামিট অ্যালায়েন্সের এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 7,60,00,000 টাকা। এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এই মুহূর্তে বিক্রি হচ্ছে 47 টাকা 60 পয়সা। এবং 4 নম্বরে রয়েছে সিভিও। এবং এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি এই কোম্পানিটি ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 7,53,00,000 টাকা। এবং 5 নম্বরে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার বাজারে লেনদেন করেছে 6,43,00,000 টাকা। অর্থাৎ যেমনটা দেখছিলাম প্রায় 1.5 ঘন্টার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এবং এই 1.5 ঘন্টায় এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 3 সূচকেই কিন্তু দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। লেনদেনের গতিও খুব একটা ভালো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। গতকালও ছিল নেতিবাচক ধারা এবং দিন শেষে ছিল নেতিবাচক ধারায়। তো এখন পর্যন্ত এই ছিল ঢাকার পুঁজিবাজারের সবশেষ আপডেট। এবার বন্দর বাণিজ্যের খবর। ঘুষ বাণিজ্য ও পণ্য পাচার রোধে বিভিন্ন সতর্কতা ব্যবস্থা নিয়েছে বেনাপোল বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। এরই মধ্যে অপরাধ প্রমাণ হওয়ায় বন্দরের নিরাপত্তা কর্মী, এনজিও, কাস্টমস কর্মকর্তা সহ 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। থেকে কাগজপত্রবিহীন পণ্যবাহী ট্রাক ঢুকছে বেনাপোল বন্দরে, পরে কাস্টমস এবং বন্দরের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে আতাত করে শুল্ক ফাঁকি দিয়ে এই সমস্ত পণ্যবাহী ট্রাক বা পণ্য পাচার হচ্ছে দেশের অভ্যন্তরে। গত বছরের 5 আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি কাস্টমস এবং বন্দরের ঢিলাঢালা নিরাপত্তা ব্যবস্থা এবং এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা অবাধ ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়ায় বেনাপোল বন্দরের এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এসব নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা দেখতে পেয়েছি টনক রয়েছে সরকারের। এসব বিষয় নিয়ে বেশ কিছুদিন আগে বন্দর এবং কাস্টমসের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা বেনাপোলে বৈঠক করেন এবং বৈঠকে কিন্তু তারা নানান নির্দেশনা দিয়েছেন এবং সতর্কমূলক তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ব্যবস্থার ফলে আমরা দেখতে পেয়েছি বেনাপোল কাস্টম হাউসের সাথে যারা ঘুষ বাণিজ্যে জড়িত 136 জন যারা এনজিও সদস্য আছে সেই এনজিও সদস্যকে কাস্টম হাউস থেকে কিন্তু তাদেরকে তাড়ানো হয়েছে। এছাড়া দুদকের অভিযানে কাস্টমসের একজন রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার এবং এনজিও সদস্য তার সহযোগী হাসিবুলকে কিন্তু ঘুষের টাকা সহ আটক করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ আমদানি পণ্য পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বন্দরের নিরাপত্তা কর্মকর্তা অসিত কুমার এবং ইয়ামিনকে তারা বেনাপোল বন্দর থেকে তারা কিন্তু শাস্তিমূলক এখান থেকে প্রত্যাহার করেছেন। যারা আমদানিকারক তারা আমাদেরকে বলছেন যে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা এবং শাস্তিমূলক ব্যবস্থা বন্দরের নিরাপত্তা ফিরতে পারে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে বেনাপোল বন্দরের সুরক্ষা জোরদারে যে বন্দর এবং কাস্টম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তার সর্বশেষ। সরাসরি ছিলাম বেনাপোল স্থল বন্দরে। Thai Aluminium. The better is now the best. নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। যে সুচিকিৎসার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের ছিল
তারা তা সম্পূর্ণরূপে পালন করতে পারেনি বিধায় আমরা এখনো আমাদের লাশের সারি বাড়তেছে, মৃত্যুর সংখ্যা বাড়তেছে, আমাদের শহীদের সংখ্যা বাড়তেছে। আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের যারা গণ অভ্যুত্থানের আহত যোদ্ধা যারা রয়েছেন, এখনও যারা কাতরাচ্ছেন, এখনও যাদের শরীরে স্প্লিন্টার রয়েছে, যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে, তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, চিকিৎসার নেওয়া প্রয়োজন, সেটুকু যাতে সরকারের জায়গা থেকে করে। এবং এই চিকিৎসা অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। হয়তো সাময়িক একটা চিকিৎসা অনেকেই পেয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে। ফলে এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই, না হলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে। ফলে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা যেটা বলা হয়েছে, এইটা নিয়েও নানা অভিযোগ আছে, এবং পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে, সেই কমিটমেন্টটা যাতে সবার প্রতি সবার জায়গা থেকে থাকে। এবং গাজী সালাউদ্দিন ভাইয়ের পরিবারের পাশে আমরা আছি। আমরা কর্তৃপক্ষের কাছেও সরকারের কাছেও আহ্বান জানাবো, তাদের পরিবারের দায়িত্ব যাতে রাষ্ট্র নেয়। ওনার 2টি সন্তান রয়েছে, ওনার স্ত্রী অসুস্থ, এবং গাজী সালাউদ্দিন ভাই ওনার একটা কথা আমরা শুনতে পেয়েছি যে উনি মারা যাবার কয়েকদিন আগে কোন একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। ফলে এরকম জুলাই যোদ্ধারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছেন, তাদের এরকম রাজনৈতিক নিরাপত্তা সংকটও রয়েছে। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা সবসময় তাদের সর্বাত্মকভাবে পাশে আছি, কিন্তু সরকারকেও দায়িত্ব নিতে হবে এবং সকল রাজনৈতিক দলকেও এই দায়িত্ব নিতে হবে যাতে এই পরিবারগুলো, এই মানুষগুলো লড়াইয়ের ফলে, তাদের ক্ষতির শিকারের ফলে কিন্তু আমরা গণ অভ্যুত্থানে সফল হয়েছিলাম, আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছিলাম এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি। ফলে তাদের প্রতি সেই সম্মান, তাদের প্রতি যাতে সেই সহমর্মিতা আমাদের এবং সেই শ্রদ্ধা আমাদের সবসময় থাকে। প্রশ্ন থাকলে করতে পারেন। কোন রাজনৈতিক দলের দ্বারা হেনস্থার শিকার হয়েছিল? আমরা এখানে শুনতে পেয়েছি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছেন। পরে এটা থানা পুলিশ পর্যন্ত গিয়েছিল। ফলে আর আওয়ামী লীগের জায়গা থেকে তো আমাদের যারা গণ অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন তারা সবসময় হেনস্থার শিকার হয় বা একটা থ্রেটের মধ্যে থাকে। আমরা এরকমটা ওনার পরিবারের কাছ থেকে শুনতে পেয়েছি। এ বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন বা কোনো পদক্ষেপ নেবেন আইনগতভাবে? আমরা কোনো রাজনৈতিক বিষয়ে এখানে মন্তব্য করব না। নারায়ণগঞ্জে কথা বলছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নাহিদ ইসলামের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নাটোরের সিংড়া উপজেলার 3টি ইউনিয়নের 10টি বিলের পানি নামার জায়গায় মাছ ধরার জন্য লিজ দিয়েছে প্রভাবশালীরা। এতে বিলের পানি নামতে না পারায় প্রায় 4000 হেক্টর জমি জলাবদ্ধতার কবলে। বিলের পানি নামতে না পারায় নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ, লালর, শেরেকাল ইউনিয়নের 10টি বিলের প্রায় 4000 হেক্টর জমি জলাবদ্ধ হয়ে আছে। বিলগুলোর পানি বের হওয়ার একমাত্র স্থান গদাই নদী। আর এ নদীর শাওল এলাকায় স্লুইস গেটটি সতি জাল দিয়ে আটকে দেয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে ইরি মৌসুমের বীজতলা সহ অন্য ফসল রোপণ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও হয়নি সমাধান। সুইচ গেট করে আমরা খুব বিপদের মধ্যে আছি। কমপক্ষে 10 বছরের উপরে এই সরকারি আসুক, প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাই, আমাদের এই জিনিসটা কেউ দেখে না, সমাধান করে দেয় না। ইরির আবাদ ছাড়া কোনো আবাদ হচ্ছে না।
বিলে পানি বাড়ানোর মতন কোনো পরিস্থিতি নাই। লিজ গ্রহণকারী মাছ ব্যবসায়ীরা বলছেন বেশি স্রোতে মাছ ধরা সম্ভব না, তাই পানি নামার গতি ধীর করা হয়েছে। আর লিজ প্রদানকারীদের দাবি পানির নিচে থাকা খালটি সহ নদীপাড়ের জায়গা তাদের পূর্বপুরুষদের। বিল রক্ষণাবেক্ষণের কমিটি আছে, সভাপতি সেক্রেটারি আছেন, তাদের কাছ থেকে এই জলাটা ডেকে নিছি। নেওয়ার পরে এই বিলের পানি জাল দিয়ে মাছ মারার জন্য আমি বের করতেছি। মসজিদের নামে আমাদের দাদারা দিয়ে যায়, আর পানি নিষ্কাশনের জন্য বিলের মধ্যে জলাবদ্ধতা থাকে, পানি বদ্ধ থাকে, আবাদ হতো না, যার কারণে তারা এই মানুষের জমির উপর দিয়ে সবার কাছ থেকে অনুমতি সাপেক্ষে পানি নিষ্কাশনের জন্য এই খাল খনন করে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান জলাবদ্ধতার কারণে চৈতালি ফসল থেকে বঞ্চিত হয়েছেন কৃষক। আর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরজমিন পরিদর্শন করি এবং সুইচ গেটগুলো খোলার ব্যবস্থা করি। তো আমরা আশা করছি যদি সুইচ গেট নিয়মিত খোলা থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ পানিটা নেমে যাবে। পানি যাতে খুব দ্রুত নেমে যায় সেই ব্যবস্থা করে খুলে দিয়ে আমরা চেষ্টা করব কৃষক যেন খুব দ্রুত মাঠে চাষ করতে পারেন। গদাই নদীর মিনি স্লুইস গেটের পানি বের হওয়ার স্থানটি 6,57,000 টাকায় লিজ প্রদান করা হয়। সময় সংবাদ, নাটোর। নভেম্বরের শুরুতে বিশ্ববাজারে আরেক দফা কমেছে দুগ্ধজাত পণ্যের দাম। সবচেয়ে বেশি কমেছে চেডার পনির ও বাটারের দাম। আগে অক্টোবরের শেষ নিলামে বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম গড়ে 1.4% কমার পর নভেম্বরের প্রথম নিলামেও কমেছে 2.4%। গ্লোবাল রেডি ট্রেড জিডিটির চলতি মাসের প্রথম নিলামে বিক্রি হয়েছে 39,508 মেট্রিক টন দুগ্ধজাত পণ্য। এবার নিলামে বিশ্ববাজারে সবচেয়ে বেশি 6.6% কমেছে চেডার পনিরের দাম। প্রতি মেট্রিক টনের দাম পড়েছে $4,449। 2 সপ্তাহ ব্যবধানে বাটারের দাম কমেছে 4.3%। প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে $6,371। দাম কমেছে ননিযুক্ত গুঁড়া দুধেরও। প্রতি মেট্রিক টন হাত বদল হয়েছে $3,503। দাম কমেছে 2.5%-এরও বেশি। দাম কমতির তালিকায় রয়েছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটও। 1.9% কমেছে প্রতি মেট্রিক টনের দাম, নেমেছে $6,887। তবে এরই মধ্যে দাম বেড়েছে মোজারেলা ও বাটার মিল্ক পাউডারের। ফরহাদুর রহমান, সময় সংবাদ। গণহারে ভারত ও বাংলাদেশের ভিসা বাতিল করতে চায় কানাডা। অটোয়া প্রশাসনের দাবি ভিসা জালিয়াতি ঠেকাতে তারা চাইছে নতুন ক্ষমতা। যদিও সরকার বলছে এ পদক্ষেপ শুধু মহামারী বা যুদ্ধের মতো জরুরি পরিস্থিতির জন্য। তবে অভ্যন্তরীণ নথি বলছে ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনকারীদের উপর কড়া নজরদারি এই পদক্ষেপের আসল লক্ষ্য। শিক্ষা, গবেষণা কিংবা স্থায়ী চাকরি এবং বসবাস, বিভিন্ন কারণে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের পছন্দের তালিকায় রয়েছে কানাডা। তবে অভিবাসন ইস্যুতে অটোয়া সরকারের সিদ্ধান্ত দিনে দিনে হচ্ছে আরও কঠোর। এরই ধারাবাহিকতায় এবার গণহারে ভারত ও বাংলাদেশের ভিসা বাতিল করতে চায় কানাডা। মার্কিন গণমাধ্যম সিবিসি নিউজ জানায়, অভ্যন্তরীণ নথি অনুযায়ী কানাডার অভিবাসন বিভাগ, সীমান্ত নিরাপত্তা সংস্থা ও যুক্তরাষ্ট্রের কিছু অংশীদার মিলে কাজ করছে জাল ভিসা শনাক্ত ও বাতিলের জন্য। ওই নথিতে ভারত ও বাংলাদেশকে দেশভিত্তিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রস্তাব এসেছে সরকারের নতুন সীমান্ত আইন বিল C-12-এর মাধ্যমে। বিলটি দ্রুত পাশ করাতে চায় অটোয়া। নথিতে আরও দেখা যায় 2023 সালের মে মাসে ভারতীয় আশ্রয়প্রার্থীর সংখ্যা মাসে 500-র নিচে থাকলেও 2024 সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় প্রায় 2000-এ। একই সময় ভিসা যাচাইয়ে সময় বেড়েছে 30 দিন থেকে 54 দিনে। ভিসা অনুমোদনও কমেছে জানুয়ারিতে, যেখানে 63,000-এর বেশি আবেদন মঞ্জুর হয়েছিল, জুনে তা নেমে আসে 48,000-এ। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছে অপরাধে। দ্রুত বন্ধ করতে ফেসবুক, টিকটক ও গুগলকে সরকারের চিঠি। পেঁয়াজের ঝাঁজে জ্বলছে ভোক্তার চোখ। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মজুতদারদের দুষছেন আড়তদার, নিরুপায় খুচরা বিক্রেতা। এবং মার্কিন সংগঠনের সঙ্গে $1 বিলিয়ন সয়াবিন আমদানি চুক্তি। দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতির আশা। যুক্তরাষ্ট্রের অন্যতম রফতানি গন্তব্য এখন বাংলাদেশ, বললেন রাষ্ট্রদূত। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদে সঙ্গে থাকবেন তোহা খান তামিম।
যশোয়া, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।